ওয়েলকাম টু একাডেমি অফ ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ কার্য ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করতে চলে এলাম। তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ কার্য ক্ষমতা এবং শক্তি নিয়ে। ওয়ার্ক পাওয়ার ও এনার্জি এই নিয়ে আমরা আজ আলোচনা করব, অর্থাৎ যাকে আমরা কি বলি কার্য ক্ষমতা এবং শক্তি। ঠিক আছে, তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন, প্রত্যেকে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে অতি সহজে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে প্রথম কোয়েশ্চেন। দেখো, আজকে প্রথম কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? সময় সাপেক্ষে কার্য করার হার। কার্য করার হারকে কি বলে, এটি হচ্ছে কোয়েশ্চেন। তার আগে কার্য কি? আমরা জানি কার্য মানে কি কোনো কাজ করা, কিন্তু ফিজিক্সে কার্য বলতে বল প্রয়োগ করব, এফ বল প্রয়োগ করলেই কোনো বস্তু সরণ হবে, ডিসপ্লেসমেন্ট ঘটবে, এফ ইন্টু ডি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। এই অবস্থাটা তৈরি হবে, তখনই হচ্ছে কার্য। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটার প্রয়োগবিন্দু সরণ ঘটে, অর্থাৎ বস্তুটি যদি স্থান পরিবর্তন করে থাকে, তবেই তার দ্বারা কার্য করা হয়েছে বলে ধরা হয়, নচেত নয়। তাহলে এক্ষেত্রে আমাদের কার্য কী তা চাইনি, কিন্তু কার্য না জানলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। তাহলে ক্ষমতা ব্যাপারটা কি? এই কার্য করার হার। ক্ষমতা ব্যাপারটা কি? কার্য করার হার। অর্থাৎ আমরা যদি দেখি, কি দেখতে পাবো? ক্ষমতাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি? পি দিয়ে। পি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ক্ষমতাকে। তাহলে এখানে যদি আমরা দেখাই, কি বলতে পারবো? আচ্ছা, আমরা একটু ক্লিয়ার করে নিই। ক্ষমতা ব্যাপারটা কি হয়ে যাবে? ক্ষমতা হয়ে যাবে পি দিয়ে রিপ্রেজেন্ট করব। এই পি মানে হচ্ছে গিয়ে ডাব্লিউ বাই টি। টি হচ্ছে সময়, ডাব্লিউ হচ্ছে কার্য। তাহলে কার্য যদি সময়টা যদি 1 সেকেন্ড ধরা হয়, তাহলে কার্য করার হার হচ্ছে গিয়ে কি? কার্য করার হার হচ্ছে ক্ষমতা। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্ষমতা। কার্য করার হারকে আমরা বলছি ক্ষমতা। আর কার্য কাকে বলছি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু সরণ হচ্ছে গিয়ে কার্য। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট দেখে নেবো আমরা এক মেগাওয়াট সমান কত ওয়াট। দেখো, 1 মেগাওয়াট সমান কত ওয়াট। এই ওয়াট ব্যাপারটা কি? যেমন আমরা কার্য দেখলাম, কার্য থেকে ক্ষমতায় এলাম, অর্থাৎ পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি বললাম। এই ক্ষমতার ব্যবহারিক একক বা ক্ষমতার এসআই একক কি? ওয়াট। ক্লিয়ার? সেই ওয়াটেরই একটা ব্রড ভার্সান হচ্ছে গিয়ে মেগাওয়াট, বড় একক মেগাওয়াট। অর্থাৎ মেগাওয়াট যদি কিসের একক বলতো, তাহলে আমরা বলতাম ক্ষমতার একক হলো মেগাওয়াট। কিন্তু এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 1 মেগাওয়াট সমান কত ওয়াট। তাহলে অ্যান্সার কি হতে পারে? 1 মেগাওয়াট সমান সমান আমাদের এসে যাবে হচ্ছে গিয়ে 10⁶ ওয়াট, অর্থাৎ অপশান বি। এটা লেখাটা এরকম হবে, 1 মেগাওয়াট মানে হচ্ছে গিয়ে 1 মেগাওয়াট ইকুয়ালস টু 10⁶ ওয়াট।
ক্লিয়ার? আবার যদি বলে 1 কিলোওয়াট সমান কত ওয়াট, এটা যদি আমরা অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, 1 কিলোওয়াট সমান কত ওয়াট? দেখো 1 কিলোওয়াট কেডব্লিউ, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। 1000 ওয়াট বা 10⁻³ করতে পারো, 10⁻³ ওয়াট। এই হলো ঘটনা। তাহলে বোঝা গেল আমরা ক্ষমতা কি বুঝলাম, কার্য কি বুঝলাম, ক্ষমতার একক নিয়ে আলোচনা করলাম, ক্ষমতার এসআই একক পেলাম আমরা ওয়াট। তাহলে এইবার এই প্রসঙ্গে আরেকটি জিনিস জেনে নেওয়া যাক। যেমন যদি বলে ক্ষমতার ব্যবহারিক একক, যেমন কি না এটা আমরা এইখানটা একটু দেখে নিই। তাহলে ক্ষমতার ব্যবহারিক একক, ক্ষমতার ব্যবহারিক ইউনিটটা কি হয়ে যাবে? ক্ষমতার ব্যবহারিক ইউনিট হয়ে যাবে কি? এইচপি। এইচপি অর্থাৎ হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, যেটাকে আমরা বলি অশ্ব ক্ষমতা। তার মানে এক্ষেত্রে 1 এইচপি সমান কত ওয়াট, এরকম কোয়েশ্চেনও আমরা পরবর্তী সময় পেতে পারি। তাহলে আগে থেকে একবার দেখে নেওয়া যাক। 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট? দেখো 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। 746 ওয়াট। ক্লিয়ার হলো? তাহলে ক্ষমতার ব্যবহারিক একক দেখলাম আমরা। ক্ষমতার ব্যবহারিক একক পেলাম কি? ক্ষমতার ব্যবহারিক একক পেলাম হচ্ছে কি হর্স পাওয়ার, এইচপি, যাকে শর্ট ফর্মে ডাকা হয়। এইবার 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট? 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। এটি আমরা দেখে নিলাম। ক্লিয়ার হলো? এবার যদি কিলোওয়াট এবং হর্স পাওয়ারের মধ্যে সম্পর্ক বলা হয় তাহলে কি হবে? দেখো কিলোওয়াট এবং হর্স পাওয়ারের মধ্যে সম্পর্ক কি হতে পারে? আরেকটু যদি আমরা এগোই, দেখো 1 কিলোওয়াট মানে আমরা 10⁻³ ওয়াট আগেই দেখেছি এটা। এইটা মানেই হচ্ছে গিয়ে বাই যদি 746 করে দিই তাহলেই পেয়ে যাব আমরা 1.34 এইচপি অর্থাৎ হর্স পাওয়ার। এই হলো ঘটনা। তাহলে ক্ষমতা সম্বন্ধে এই কটি বিষয় আমরা জানলাম। এর আগে জেনেছিলাম কার্য নিয়ে এবং তারপরে আমরা ক্ষমতা নিয়ে জানলাম। কার্য সম্বন্ধীয় এবং ক্ষমতা সম্বন্ধীয় জিনিস জানার পর কার্য এবং ক্ষমতা কী ধরনের রাশি যদি বলা হয় সেক্ষেত্রে কী হবে? অর্থাৎ যদি এটি আলোচনা করা হয় যে কার্য আর ক্ষমতা কী ধরনের রাশি, কার্য ও ক্ষমতা কী ধরনের রাশি? অবশ্যই কার্যর কথা বলতে হয় কিংবা ক্ষমতার কথা বলতে হয়, দুটোই কিন্তু স্কেলার রাশি। এদের মান ও অভিমুখ দুই নেই, শুধুমাত্র মান রয়েছে, তাই জন্য এরা স্কেলার রাশি। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। আচ্ছা, এটাকে যদি আমরা আরও ক্লিয়ার করতে পারি, কারণ দেখো আমরা যদি এই জায়গাটা ক্লিয়ার করে নিই, আমরা কি জানি? আমরা জানি W = F × S, ঠিক আছে, বা F × Dও লেখে অনেকে, মানে কার্য সমান সমান বল ইন্টু সরণ। দুটো এই বল ইন্টু সরণ, বল কিন্তু তোমার ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, এই দুয়ের গুণফল, কিন্তু এটা হচ্ছে কি একটা স্কেলার রাশি, এটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। ক্লিয়ার হলো? এই হলো ঘটনা।
আবার ক্ষমতার ক্ষেত্রে W/T ওয়ার্ক বাই টাইম, এক্ষেত্রে কোনো মান থাকছে, শুধুমাত্র মানই থাকছে, কোনো অভিমুখ থাকছে না, সে কারণে এটাও, অর্থাৎ ক্ষমতাও P=W/T বলে এটাও কি হয়ে যাবে, স্কেলার রাশি হিসেবে চিহ্নিত হবে। নেক্সট দেখে নেব আমরা। দেখো, দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4:9, তাহলে বস্তু দুটির রৈখিক ভরবেগের অনুপাত কত? আচ্ছা, গতিশক্তি। এইবারে শক্তি যদি বলি, শক্তি ব্যাপারটা কি? কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। প্রথমে আমাদের শক্তি কি জানতে হবে? কার্য করার সামর্থ্য। কার্য করার সামর্থ্যটাই কি? শক্তি। কোনো ডাউট? এখানে তো কোনো ডাউট থাকার কথা নয়, কার্য করার সামর্থ্যই হলো শক্তি। এটাও কি? এটাও কিন্তু স্কেলার রাশি, শুধুমাত্র মান আছে, স্কেলার রাশি। এইবার এই শক্তির কথা যখন বলা হচ্ছে, এই শক্তি ক ধরনের হতে পারে? একটা হয় স্থিতিশক্তি, স্থির বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটাকে আমরা স্থিতিশক্তি বলি। আর আরেকটা হয় গতিশক্তি, অর্থাৎ গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকছে তাকে আমরা গতিশক্তি হিসেবে চিহ্নিত করে থাকি। ক্লিয়ার? অর্থাৎ একটাকে বলছি আমরা পোটেনশিয়াল এনার্জি, আর একটাকে বলছি আমরা কাইনেটিক এনার্জি। আর এই দুয়ে মিলে কি হয়? মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি। যদি এটাকে আমরা দেখাতে পারি এইখানটা, তাহলে যান্ত্রিক শক্তিটা কি হয়ে যাবে? যান্ত্রিক শক্তি দুটো শক্তির যোগফল। কোন কোন শক্তি? একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পিই, আর কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মিন্স গতি শক্তি। এটাকে গতিশক্তি বলছি আর এটাকে স্থিতিশক্তি বলছি। এই দুয়ের যোগফল কি? যান্ত্রিক শক্তি, যাকে আমরা শক্তি হিসাবে চিহ্নিত করছি। আর কার্য করার সামর্থ্যকে কি বলছি? কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলছি। তাহলে এক্ষেত্রে আমরা ওয়ার্ক পাওয়ার, এনার্জি বা কার্য ক্ষমতা এবং শক্তি তিনটেই কি পেলাম? তিনখানাই পেলাম কিন্তু স্কেলার রাশি। ক্লিয়ার হলো? এবার কোয়েশ্চেনে ফেরা যাক। আচ্ছা, এখানটা আমরা একটু ক্লিয়ার করে নেব। দেখো, প্রথমে বলছি দুটি বস্তুর গতিশক্তি সমান। যদি গতিশক্তি সমান হয় তাহলে গতিশক্তির সূত্রটা আগে আমাদের জানতে হবে। সেটি কি? দেখা যাক। দেখো, গতিশক্তি সূত্র কথা যদি বলি, একটাকে আমরা কি বলছিলাম? পোটেনশিয়াল এনার্জি, একটাকে বলছিলাম তোমার কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি শক্তিটা কি হয়ে যাবে? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি mgh, আর কাইনেটিক এনার্জি কি হয়ে যায়? 12 mv²। ক্লিয়ার? এরপর বলছে দুটোরই গতিশক্তি সমান কিন্তু ভর আলাদা। অর্থাৎ এখানে আমাদের কার্যক্ষমতা শক্তির একটি অঙ্ক করতে দিয়েছে, যেখানে আমার বলে দিয়েছি যে দুটো ভর আলাদা। দেখো, এখানে ভরের অনুপাত দিয়েছে 4 আর 9। তাহলে একটার ভর আমি ধরে নিলাম 4, একটার ভর আমি ধরে নিলাম 4, হ্যাঁ, আর একটার ভর আমি 9 ধরে নিলাম। 4 ইউনিট আর 9 ইউনিট, মানে এম এর ভ্যালু, একটা এম ধরে নিলাম আমি, m1 ধরে নিলাম ধরো 4, তাহলে m2 ধরে নিলাম হচ্ছে আমি 9। ক্লিয়ার হলো?
এবার কি বলেছে, গতিশক্তি সমান। গতিশক্তি সমান মানে ভর আর বেগ এই দুটো গুণ করে কিন্তু সমান পাওয়া যাচ্ছে। তার মানে একটা অন্য জায়গায় দেখাই, দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে হাফ ইন্টু গতিশক্তি সমান কিন্তু মাস আলাদা, ভর আলাদা, একটাই ছিল 4, আমি তাহলে 4 লিখে দিলাম। আর গতিবেগটা কত, গতিবেগ দেখো একটাকে v1 ধরছি, v1 স্কোয়ার সমান সমান হাফ ইন্টু কত ছিল, নেক্সট ভর ছিল হচ্ছে, মাস ছিল হচ্ছে 9 ইন্টু গতিবেগটা জানি না, v2 স্কোয়ার। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো গতিশক্তি তো সমান বলেছে, ওই জন্য মাঝখানে ইকুয়াল দিলাম। তাহলে হাফ হাফ ক্রস হয়ে গেল। তাহলে v1 বাই v2 কত এলো, v1 বাই v2 ইকুয়ালস টু আন্ডার রুট অফ, অর্থাৎ বর্গ ছিল, দুদিকে বর্গমূল করলাম, 9/4। তাহলে আমাদের অ্যান্সার কি এসে যাবে, দুটো বস্তুর বেগের অনুপাত কি, 3:2। এটা আমাদের অ্যান্সার। দেখো অপশান এই অ্যান্সারটা ছিল কি না, দেখো 3:2 কোনটা আছে, 3:2 দেখো ডি, অপশান ডি 3:2। তাহলে বোঝা গেল এখান থেকে আমরা তাহলে কি কি জানলাম, শক্তি কি, কাকে শক্তি বলে, কার্যকর হারকে শক্তি বলছি, কার্যকর হারকে ক্ষমতা বলছি, আর কার্যকর সামর্থ্যকে আমরা কি বলছি, শক্তি বলছি। আর শক্তি দু প্রকার, একটা পেলাম স্থিতিশক্তি, একটা পেলাম গতিশক্তি। আর স্থিতিশক্তি গতিশক্তি দুয়ে মিলে কি হচ্ছে, দুয়ের সমষ্টি হচ্ছে কি যান্ত্রিক শক্তি। যার মধ্যে স্থির বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকে স্থিতিশক্তি, আর গতিশীল বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চারিত অবস্থায় থাকছে তাকে আমরা গতিশক্তি হিসেবে চিহ্নিত করেছি, এবং তাদের আমরা গাণিতিক রূপটা দেখলাম। mgh পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের অঙ্কের ক্ষেত্রে কী দিয়েছিল, দুটো বস্তু দিয়েছিল, তাদের ওয়েট, তাদের মাস বিভিন্ন ছিল, অর্থাৎ তাদের ভর আলাদা আলাদা ছিল, কিন্তু তাদের গতিশক্তি এক ছিল। সেখান থেকে তাদের আমাদের কী জিজ্ঞেস করেছিল, দুটি বস্তুর রৈখিক ভরবেগের অনুপাত। আচ্ছা দাঁড়াও, ভরবেগের অনুপাত বললে এক্ষেত্রে একটু চেঞ্জ হবে। এটা যদি বলতো আমার বেগের অনুপাত তাহলে 3:2 দিতাম, হ্যাঁ, এটা দিলে ভুল হয়ে যাবে, সরি। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, ভরবেগের অনুপাত, ভরবেগ মানে কি, m ইন্টু ভি, মানে m ইন্টু v1 হবে, m1 ইন্টু v1 হবে বাই m2 ইন্টু v2 হবে। তার মানে এক্ষেত্রে কী ছিল, প্রথমে ছিল 4 ইন্টু 3, আর নিচেরটা কী ছিল 9 ইন্টু 2। তাহলে এই 2 দিয়ে কাটবো, 2, 3 দিয়ে কাটবো 3, তাহলে 2:3 অ্যান্সার আসছে। তার মানে আগেরটা অ্যান্সার হবে। ক্লিয়ার হলো, যেহেতু ভর বেগ বলেছে, এই যে 2:3 অ্যান্সার হবে, 2:3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর যদি শুধু বেগ বলতো তাহলে 3:2 হতো। ক্লিয়ার, এই হচ্ছে ঘটনা। 2:3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো, যে কোনো জলাধারে সঞ্চিত শক্তি কী ধরনের শক্তি। দেখো কোনো যদি জলাধারের কথা বলা হয়, জলাধার বলতে কি বোঝাচ্ছে, মনে করো একটা জলাধার, এর ভেতর জল রয়েছে, পুরোটা ভর্তি জল রয়েছে ধরো, তাহলে এই যে জল অবস্থায় থাকছে এটা তো ওপরে, এর মধ্যে কোনো গতি হচ্ছে,
কোনো গতি থাকছে না। তাহলে এর ভেতরে থাকা বস্তুতে কী ধরনের শক্তি থাকে? কী ধরনের শক্তি থাকছে? সবসময় স্থির অবস্থায় রয়েছে, তাই জন্যে স্থিতিশক্তি থাকবে। কী ধরনের শক্তি থাকবে? স্থিতিশক্তি। আর স্থিতিশক্তির গাণিতিক রূপ কি? mgh। ক্লিয়ার? এই হলো ঘটনা। নেক্সট দেখে নেব আমরা ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর যান্ত্রিক শক্তি কি হয়। খুব ভালো কোয়েশ্চেন। যখন উপরে কোনো বস্তুকে ছোঁড়া হলো, ওপরে যখন কোনো বস্তুকে ছোঁড়া হলো তখন তার যান্ত্রিক শক্তিটা কি হবে? দেখো, তার যান্ত্রিক শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি মানে আমরা কি একটু আগে আলোচনা করলাম? যান্ত্রিক শক্তি মানে আমরা কি বললাম? পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস কাইনেটিক এনার্জি। তা ঊর্ধ্বে আমি যখনই উৎক্ষিপ্ত করি সেটা নিয়ে কিছু প্রবলেম নেই, সেখানে সকল বিন্দুতেই কিন্তু এই যান্ত্রিক শক্তিটা মেনটেন হবে, অর্থাৎ যান্ত্রিক শক্তিটা কনস্ট্যান্ট। তাহলে সকল বিন্দুতেই যান্ত্রিক শক্তি ধ্রুবক হবে। মানে পোটেনশিয়াল এনার্জি বাড়লে কাইনেটিক এনার্জি কমে গিয়ে অ্যাডজাস্ট করবে, আবার কাইনেটিক এনার্জি বাড়লে পোটেনশিয়াল এনার্জি কমে গিয়ে অ্যাডজাস্ট করবে। এই হলো ঘটনা। ক্লিয়ার? নেক্সট দেখে নেব আমরা একটি গতিশীল বস্তুর গতিশক্তি 21% বৃদ্ধি পেলে রৈখিক ভরবেগ কতটা বৃদ্ধি পাবে? দেখো, গতিশক্তি যদি 21% বৃদ্ধি পায় তাহলে রৈখিক ভরবেগ কতটা বৃদ্ধি পাবে? ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে যেটা করণীয়, গতিশক্তি 21% বৃদ্ধি পেল, ঠিক আছে, গতিশক্তি 21% বৃদ্ধি, তার মানে ½ mv², এইটা আগে যদি 100 ছিল এখন সেটা 121 হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস দেখো, মাস কি কারোর চেঞ্জ হয়? ভর স্বকীয় ধর্ম, ভর কি চেঞ্জ হয়? ভর তো কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, চেঞ্জ হয় না। হাফ একটা কনস্ট্যান্ট ভ্যালু, অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে? ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। গতিশক্তি বাড়া মানে কি হচ্ছে? ভেলোসিটি বাড়ছে, অর্থাৎ গতিবেগ বাড়ছে। তাহলে রৈখিক ভরবেগটা বৃদ্ধি পাবে, এই নিয়ে কোনো আপত্তি নেই। তো সেইটা আমরা যদি ক্যালকুলেট করি কি পেয়ে যাব? ক্যালকুলেট করলে পেয়ে যাব হচ্ছে 10% বৃদ্ধি পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট চলে আসছি আমরা, দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান কিন্তু ভরের অনুপাত 2:3 হলে বস্তুটির গতির শক্তির অনুপাত কত? ভালো কথা। দেখো, এক্ষেত্রে কি করণীয়? রৈখিক ভরবেগ সমান, ঠিক আছে, ধরো m1v1 একটার ভরবেগ, আরেকটার ভরবেগ m2v2, তাহলে এই দুটো ইকুয়াল, কিন্তু বলছে ভরের অনুপাত 2:3। তার ভরের অনুপাত 2:3 হলে প্রথমটা তার মানে 2v1, দ্বিতীয়টা 3v2, আপত্তি নেই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বার করে নিতে পারি কি? ভরের অনুপাত, তার মানে v1/v2 কি হয়ে যাবে? v1/v2, v1/v2 কি এসে যাবে? 3/2। ক্লিয়ার হলো? দেখো, এবার আমরা ভরও পেয়ে গেলাম, বেগও পেয়ে গেলাম। তাহলে আমাদের কাছে কি জানতে চাইছে? গতিশক্তি। দেখো, গতিশক্তির
ফর্মুলা কি দেখলাম আমরা? একটু আগেই গতিশক্তির ফর্মুলা দেখেছি। গতিশক্তি কি ফর্মুলা? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার হলো? এখানে দেখো ভি একটাতে 3 পেয়েছিলাম, একটাতে 2 পেয়েছিলাম। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা যদি ক্যালকুলেট করি কি হয়ে যাবে গতিশক্তি অনুপাত? দেখো এক্ষেত্রে হাফ নিলাম ইন্টু এম প্রথমটাই 2 ছিল আর গতিবেগ কত ছিল? 3, অর্থাৎ এম স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 3 স্কোয়ার করলে 9। এইটা ইস টু হাফ ইন্টু ভর কত ছিল? 3, গতিবেগ কত ছিল? 2, 2 স্কোয়ার করলে 4 হয়ে যাবে। ক্লিয়ার? এরপর যদি আমরা সিম্পলিফাই করি অর্থাৎ কাটাকুটি করি, হাফ আর হাফ কেটে গেল, 3 দিয়ে কাটছি এখানে 3 এসে গেল, 2 দিয়ে কাটছি এখানে 2 এসে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি এসে গেল? গতিশক্তির অনুপাত অর্থাৎ কাইনেটিক এনার্জি 1 ইস টু কাইনেটিক এনার্জি 2 ইকুয়ালস টু 3:2। ক্লিয়ার? এই হলো ঘটনা। আশা করি বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। 1 কিলোওয়াট মানে কত হর্স পাওয়ার? দেখো এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। 1 কিলোওয়াট মানে কত ওয়াট? 1 কিলোওয়াট মানে হচ্ছে গিয়ে 10⁻³ ওয়াট। একে যদি তুমি 746 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কি পেয়ে যাবে? 1.34। এটাই হচ্ছে গিয়ে হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারটা, পার্শ্ব ক্ষমতাটা কি? এটা হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক। ক্ষমতার ব্যবহারিক একক। ক্লিয়ার হলো? নেক্সট থেকে নেব আমরা যে 10 কেজি ভরের একটি ব্যক্তি 40 কেজি ভরের একটি ব্যক্তি 10 কেজি ভরের একটি বাক্স নিয়ে 10টি সিঁড়ি হেঁটে এলো। ক্লিয়ার? হেঁটে উঠলো আর প্রতিটি সিঁড়ির উচ্চতা দিল 20 সেমি। তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে? ক্লিয়ার হলো? অঙ্কটা বোঝা গেল? এখানে তার মানে বলতে কি চেয়েছে? এখানে আমাদের বলতে চাইছে হচ্ছে 40 কেজি ভরের এক ব্যক্তি 10 কেজি ভর সঙ্গে নিয়েছে। তার টোটাল ভর কত হয়ে গেল? টোটাল ভর এক্ষেত্রে হয়ে গেল হচ্ছে আমাদের, মানে এমটা হয়ে গেল m1 প্লাস m2 ধরে নাও তুমি, তাহলে এক্ষেত্রে পেয়ে যাচ্ছ 50 কেজি। হ্যাঁ, এইবার 20 সেমি করে 10টা সিঁড়ি উঠেছে। তার মানে 20 ইন্টু 10 200 সেমি। ঠিক আছে, এবার দেখো 200 সেমিকে যদি তুমি বাই 100 করো কি পেয়ে যাবে? এটা মিটারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ 2 মিটার। ক্লিয়ার হলো? তার মানে তার ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট বা সরণটা হয়েছে সেটা কীরকম হয়েছে? সেটা হচ্ছে 2 সেমি থেকে এই 2 মিটার, 200 সেমি হয়েছিল 2 মিটার হয়েছে। ক্লিয়ার হলো? আর এত কেজি হচ্ছে তার মাস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সবসময় কি হয়ে যাবে? এই যে উপর দিকে উঠেছে তার মানে সরণটা এরকম হয়েছে, এখান থেকে একটা বডি ছিল, এই বডিটা এখানে গিয়ে পৌঁছেছে। এই বডিটার মাস কত? 50 ছিল, সেটা এখানে গিয়ে পৌঁছেছে এই 50টা। তাহলে এইখান থেকে যে এই এতটা পথ গেছে তাদেরকে কতটা কার্য করতে হয়েছে? এক্ষেত্রে কিন্তু আমরা W ইকুয়ালস টু কী করবো? mgh। ক্লিয়ার?
অর্থাৎ আমরা যে ফর্মুলাটা ওয়ার্কের জন্য ব্যবহার করব কি হয়ে যাবে, mg ইন্টু এইচ। তাহলে এম কত, এম 50, জি কত 10 বলে দিয়েছিল এখানে, যদি না বলা থাকে 9.8 নেব, আর এইচ কত 2। তাহলে কত হলো দেখো 1000 জুল। কত আমাদের অ্যান্সার চলে এলো, 1000 জুল। ক্লিয়ার, 1000 জুল। এই হলো ঘটনা। দেখো আজকে আমরা এইগুলি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।